হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আজ আমরা ক্লাস 5-এর 132 পাতা থেকে যে অঙ্কগুলো আছে সেগুলোকে দেখব। দেখো 132 পাতা তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, অথবা তোমরা পাশে তোমাদের বইটা খুলে রাখতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমরা কি শিখবো বেসিক্যালি, এইখানে আমরা শিখব বর্গ ও বর্গমূলের কনসেপ্ট। বর্গমূলের কনসেপ্ট, বর্গ ও বর্গমূল। দেখো এই বর্গ এবং বর্গমূল শিখতে গেলে তোমাদের প্রথমেই যেটা বইতে দেওয়া আছে যে সারি ও স্তম্ভ। সারি ও স্তম্ভ, সারি ও স্তম্ভ বা সমান সারি ও স্তম্ভ। সমান সারি ও স্তম্ভ কেন? মানে মনে করো তোমরা কোনো দিন স্কুলেতে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট গেছো, এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছো। এইভাবে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছো, তাই তোমরা টোটাল কতজন দাঁড়িয়েছো দেখো কি হয়, তুমি এইভাবে গুনবে, এগুলো একটা স্টুডেন্ট, এগুলোকে তুমি গুনতে শুরু করবে এইভাবে, এক হয় এইভাবে। আর একটা হয় কি, তুমি সারি আর স্তম্ভটাকে গুনে নাও। দেখো এই লম্বালম্বি একটা যে কোনো একে নিলে, কলমকে নিলে একে বলা হয় স্তম্ভ, এটাকে বলা হয় স্তম্ভ। আর যেটা এই আড়াআড়িভাবে আছে এটাকে নিলে এটাকে বলা হয় সারি। দেখো সারি আর স্তম্ভ কতগুলো আছে, একটা স্তম্ভতে 1 2 3 4 5 জন আছে, আর একটা স্তম্ভ সারিতে কত আছে 1 2 3 4 5 জন আছে, তাহলে একটা স্তম্ভতেও 5 জন, সারিতেও 5 জন। তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে না, মোট ছাত্র সংখ্যা কত হয়ে যাবে না, আমরা সারি আর স্তম্ভ গুণ করে দেবো, অর্থাৎ 25। দেখো 25 জন, তাহলে কত হবে, ছাত্র সংখ্যা হচ্ছে 25 জন। আমরা পুরোটা না গুনে আমরা কিন্তু এইভাবেও একটা স্তম্ভ এবং একটা সারি গুণও কিন্তু করতে পারি। এবার এই সারি আর স্তম্ভ থেকে বর্গ আর বর্গমূলের কি কানেকশন, দেখো সমান সারি ও স্তম্ভ থেকে। দেখো এইখানে যেহেতু দুটো সমান সংখ্যাকে গুণ করে একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, তাই এই উদাহরণটা দিয়ে বোঝাই 5কে 25-এর বর্গমূল বলা হয়। কি বলা হয়, 5কে 25-এর বর্গমূল, অর্থাৎ 5 হলো 25-এর বর্গমূল। আর অন্যভাবে যদি আমি লিখি না, 25 হলো 5-এর বর্গ, 25 হলো 5-এর বর্গ। অর্থাৎ এই যে আমরা যে কোনো একটা সংখ্যাকে যদি সমান দুটো সংখ্যার গুণফলে ভাঙতে পারি, তাহলে কিন্তু এটাকে আমরা বলতে পারি, সেই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। যেমন মনে করো আরেকটা এক্সাম্পল দিই, যে তোমাদের 49, অর্থাৎ 4 10 9 49, এটাকে কি আমি সমান সংখ্যায় ভাঙতে পারবো? দেখো 7 গুণ 7, 7 7-তে আমাদের 49। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হয়ে যাবে কি না, 7 হলো 49-এর বর্গমূল। আর উল্টোভাবে লিখলে 49 হলো 7-এর বর্গ। দেখো সব সংখ্যাকে কিন্তু ভাঙা যাবে না। যেমন মনে করো আমি যদি বলি 12কে তুমি দুটো সমান সংখ্যার গুণফল আকারে কোনো দিন প্রকাশ করতে পারবে না। হ্যাঁ, 12কে তুমি 1 গুণ 12 করতে পারবে, 2 গুণ 6 করতে পারবে, 3 গুণ 4 করতে পারবে, কিন্তু তুমি কখনোই দুটো সমান সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবে না। কিন্তু উল্টো দিকে দেখো 16কে তুমি কি করবে, দেখো 1 গুণ 16 করতে পারো, দেখো 2 গুণ কি করতে পারো 8 করতে পারো, আর কি করতে পারো 4 গুণ 4 করতে পারো। দেখো দুটো সমান সংখ্যার গুণফল আমি পেয়ে গেলাম 16। তাহলে 16কে আমি কি বলবো, 16কে আমি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো, পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। কিন্তু 12কে আমি কখনোই পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে 1 থেকে 100-র মধ্যে কি কি পূর্ণবর্গ সংখ্যা আছে সেগুলো আমরা একটু দেখি। দেখো 1 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন না, 1কে আমি 1 গুণ 1 লিখতে পারি। আচ্ছা দেখো দুটো একই সংখ্যার গুণফলে তৈরি হচ্ছে, 2 হবে না 3 হবে, 4 হবে, 4কে আমি লিখতে পারি 2 গুণ 2। দেখো এরপরে কত হবে, এরপরে হচ্ছে 9কে আমি লিখতে পারি 3 গুণ 3। অর্থাৎ আমরা যে ওই ছোটোবেলা নামতা পড়েছিলাম, ওইখানে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা আর কি। 4-এর ঘরের নামতা পড়লে কী হবে, 4 4 16, অর্থাৎ 16 হবে। আচ্ছা
পাঁচের ঘরের নামটা বলো দেখো 25, 5 5-এ কী হয়, 5 5-এ হয় আমাদের 25। তারপরে দেখো 36, 36 কী হয়, 6 6 36। আচ্ছা, তারপরে 7 7-এ 49, তাহলে 49 হয়ে যাবে কত, 7 × 7। 8 কত হয়, 64, তাহলে কত হবে 8 × 8। 9 9 কত হয়, 81, 81, তাহলে 9 × 9। আর 100 হয় কত, 10 × 10। দেখো তাহলে এই যে সংখ্যাগুলো, এইগুলো হচ্ছে 1 থেকে 100-র মধ্যে পূর্ণবর্গ সংখ্যা। কোনগুলো না, 1 4 9 16 25 36 49 64 81 আর 100, এইগুলো হচ্ছে কিন্তু আমাদের 1 থেকে 100-র মধ্যে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা অনেক আছে, এটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে। কেন পূর্ণবর্গ সংখ্যা? কারণ পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে দুটো সমান সংখ্যার গুণফল আকারে কিন্তু একই সংখ্যার গুণফল আকারে কিন্তু প্রকাশ করা চাই। উল্টো দিকে দেখো 25-এর পরে 24, আগে যদি 24-এ কিন্তু আমি সমান দুটো সংখ্যার গুণফলে ভাঙতে কোনোদিনই পারবো না। হ্যাঁ, 24-কে আমি 1 × 24 লিখতে পারি, 2 × 12 লিখতে পারি, 3 × 8 লিখতে পারি, 4 6 24 লিখতে পারি, এইভাবে লিখতে পারি। কিন্তু কখনোই একই সংখ্যাকে দুবার গুণ করে কিন্তু আমি 24 পাবো না। তাহলে 24 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কখনোই হবে না, কেবল হবে এইগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে কিন্তু লিখে নাও। দেখো এই বর্গ এবং বর্গমূলকে আমরা কিভাবে ডিনোট করব এবার দেখো। দেখো মনে করো কোনো একটা সংখ্যা, মনে করো 81, এই 81, তাহলে বলবো 81-এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো। কিভাবে আমরা করব এবং কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। দেখো 81-র বর্গমূল মানে 81, এই রুট সাইনটা আমাকে দিতে হবে। এটাকে বলা হয় কি, রুট সাইন। আমি বাংলায় লিখে দিচ্ছি, এই সাইনটাকে বলা হয় রহস্য রুট, ইংরেজিতে বলা হয় রুট। আর ডবলটি রুট ওভার, OVER, ওভার। অর্থাৎ এটাকে কী করে উচ্চারণ করা হবে, রুট ও ভয়কার ওভার, রুট ওভার অফ 81। রুট ওভার অফ কি 81, এই সাইনটার মানেই হচ্ছে 81-র বর্গমূল করা হবে। তাহলে এবার কি করে করব, দেখো সমান দিতে হয়। এবার 81-র আমরা পাশে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 3 কত হয়, 3 2 6 7 8 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে 81-কে আমি কি লিখতে পারি, 3 × 3 × 3 × 3, 4টে 3-এর গুণফল আকারে প্রকাশ করতে পারি। আর এর পুরোটাতে হবে রুট ওভার। এইবার রুট ওভারটাকে আমাকে তুলতে হবে। রুট ওভার তোলার নিয়ম কি না, জোড়া থেকে একটা বেরোবে, জোড়া থেকে একটি বেরোবে। মানে দেখো জোড়া জোড়া কত আছে, দেখো এটা একটা জোড়া, এটা একটা জোড়া, অর্থাৎ দুটো 3-এর গুণ আছে। তাহলে এই 3টে থেকে কি হবে, একটা 3 বেরোবে, আর এটা থেকে একটা 3 আর গুণ হবে এটা। তখন কিন্তু মাথাতে আর রুটের চিহ্নটা হবে না, এটা রুট তোলা বলে। এটা কি বলে, রুট তোলা বলে। তো এবার এটাকে গুণ করব, কত হবে 9, তাহলে আমি 9 পেলাম। আর 81-কে দেখো 9 × 9 করলে কি হয়, 81 পাওয়া যায় আমাদের। তাহলে এইভাবে কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করব। আশা করি তোমরা পদ্ধতিটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব রুট ওভার 81 ইজিক্যাল টু কত, 9। অর্থাৎ এর মানে কি না, 81-এর বর্গমূল হলো কত, 81-র বর্গমূল হলো আমাদের 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার দেখো যদি আমাকে উল্টো জিনিসটা বলে, স্যার আমি 81-র বর্গমূল তো নির্ণয় করলাম, তাহলে আমাকে যদি কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে বলে, ফরসে মনে করো তোমাকে বললো 11-এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি এটা কি করে করব, এটাও কি আমি ওই 11-কে রুট করব, একদমই নয়। দেখো বর্গমূল আর বর্গ এই দুটোর মধ্যে পার্থক্য আছে। বর্গমূল করলে এইভাবে যে উৎপাদকে বিশ্লেষণ করে রুট ওভার করা এটা, আর বর্গ জিনিসটা কি, বর্গ জিনিসটা সোজা 11-এর বর্গ নির্ণয় করতে বলেছে, 11-কে 11 দিয়েই গুণ করে দেবে, ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়েই গুণ করে দেবে। তাহলে কত হবে, 11 11 হবে, গুণটা করে দেখবে 121। তাহলে 121 হলো 11-র বর্গ। তাহলে লিখবো অতএব 121 হলো 11-এর বর্গ। তাহলে বর্গ নির্ণয় করতে গেলে কি করতে হবে, কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে একবার গুণ করে দিলেই আমাদের বর্গ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মনে করো
আমি যদি বলি তোমাদেরকে একটা এক্সাম্পল যে 225-এর বর্গমূল নির্ণয় করো, তাহলে তোমরা কিভাবে করবে? দেখো এইভাবে রিপ্রেজেন্ট করবে, 225-কে রুট ওভারের মধ্যে রাখবে। এবার 225-এর উৎপাদকে বিশ্লেষণ করা শুরু করবে। কত দিয়ে যাবে? 5 দিয়ে। দেখো 4 5-এ কত হয়? 20, 5 5-এ হচ্ছে 25, 5 9 হচ্ছে আমাদের 45, 3 আর 3-এ 9। তাহলে কি হবে? দেখো রুট 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তাহলে কি হবে? দেখো জোড়া থেকে একটা বেরোবে, তাহলে দুটো 5 থেকে একটা 5, আর এখানে দুটো 3 থেকে কি হবে? একটা, তাহলে 3 5-এ কত হবে? 15। তাহলে কি না 225-এর বর্গমূল, অতএব রুট ওভার 225 মানেই হচ্ছে 225-এর বর্গমূল কত হয়ে গেল? আমার 15 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটারও স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 132 পাতার অঙ্কগুলোর দিকে তাকাবো। দেখো একের দাগের অঙ্কটা কি বলছে? দেখো করে দেওয়া আছে, আমি তোমাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? কি বলেছে? জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। তাহলে বর্গাকারে সাজানো মানে কি? বর্গাকারে মানে এইভাবে সাজানো হয়েছে। এবার বর্গাকারে কি? সারির সংখ্যা এবং স্তম্ভর সংখ্যা। মনে করো এইটা একটা সারি, এইটা একটা সারি, এইটা একটা সারি, এইভাবে যেমন আলুর ভেলি হয় ওই রকমভাবে কিন্তু সাজানো হয়েছে। এবার সারি সংখ্যা, স্তম্ভর সংখ্যা, অর্থাৎ গাছের সংখ্যা, এখানে গাছ কত? এরকম গাছ আছে, 11টা গাছ আছে আর 11টা সারি আছে। লিখবো বর্গাকারে, দেখো লিখেছে বর্গাকারে সাজানো আছে, মানে বর্গাকারে সাজানো হয়েছে, অর্থাৎ সারি কি? সারি 11টি, আর প্রত্যেকটি সারিতে, প্রত্যেকটি বা একটি সারিতে গাছের সংখ্যা কত? 11টি। তাহলে মোট গাছ, তাহলে অতএব দেখো মোট গাছ কি হবে না সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা এই দুটো কি হবে? গুণ হবে, অর্থাৎ 11 গুণ 11 মানে হচ্ছে 121টি, অর্থাৎ মোট গাছ কিন্তু 21টি। দেখো তোমাদের বইয়েতে অলরেডি করে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা দেখে বুঝতে পারো। দেখো এবার এই 11 × 11 এইটাকে কিভাবে লেখা যায় আর একটা এখান থেকে কনসেপ্ট তোমরা এবার নিয়ে নাও। দেখো এই যে বর্গ, আমি বলেছি না বর্গ করতে, তোমাদের যে উদাহরণটা দিয়েছিলাম যে 11-এর বর্গ, 11-এর বর্গ একে কিভাবে লেখা যায়? হয় 11 গুণ 11 এইভাবে লিখতে পারি, আর এইটা মানেই হচ্ছে একবার 11 লিখে তাকে ব্র্যাকেট দিয়ে তার মাথায় 2 লিখে দেবো, এটাকে বলা হয় 11-এর স্কোয়ার। 11-এর স্কোয়ার এটা মানেই হচ্ছে এটা। এর মানে কি উচ্চারণ করবো কি করে? 11-এর বর্গ বা 11-এর স্কোয়ার, 11-এর স্কোয়ার বা 11-এর বর্গ। কিভাবে লিখবো 11-এর বর্গ? না 11 মাথায় 2, 11 মাথায় 2 মানে কি? 11কে 2 বার গুণ, অর্থাৎ তোমাদের বইয়ে যেটা করে দেওয়া আছে দেখো সেটা আছে 11 তার মাথায় 2 দিয়ে লেখা আছে 121, মানে হচ্ছে 11কে 2 বার আমাদের গুণ করেছে। এইভাবে করলেও কিন্তু হবে, আর বর্গ কিন্তু এইভাবেই ডিনোট করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি দরকার লাগে এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো 2-এরটা কি বলেছে? ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে। তাহলে মোট সৈন্য, দেখো 2-এরটা মোট সৈন্য যদি বলা হয়, মোট সৈন্য বর্গাকারে দাঁড়িয়েছে, তাহলে কি হবে না দেখো স্কোয়ার দেওয়া আছে, কার স্কোয়ার হবে? 12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত? 12 গুণ 12, এই দেখো কত হবে? 12 গুণ 12 করলে আমাদের 144। তোমরা গুণ করে দেখবে 12 12, দেখো 2 দুগুণে কত হয়? 4, 2 1-কে 2, 0 2 1-কে 2, 1 1-কে 1, তাহলে 4 4 1, 144 জন। তাহলে মোট সৈন্যের সংখ্যা কত? সৈন্যের সংখ্যা 144 জন। দেখো এরপরে আমাদের 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? বলছে খেলার মাঠে 3য় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? দেখো প্রথমে কি করা হয়েছে? প্রথমে একটা সারিতে 13 জন আছে, বর্গাকারে সাজানো হয়েছে। ছাত্রদের
বর্গাকারে সাজানো হয়েছে। তাহলে একটি সারিতে ছাত্র সংখ্যা কতজন ছিল? প্রথমে 13 জন ছিল। তাহলে মোট ছাত্র সংখ্যা কি করে পাবো? না 13 বর্গ করে দেবো। মোট ছাত্র সংখ্যা সমান কত হবে? না 13 বর্গ, অর্থাৎ 13 মাথায় 2। 13 মাথায় 2 মানে কি? মানে হচ্ছে 13 গুণ কি 13। তাহলে 13কে 13 দিয়ে গুণ করতে হবে আমাকে। 13 13 3 3 কত হয়? 9 3 1 3 3 আর 13 1 13, তাহলে 9 6 1, তাহলে 169 জন। তাহলে মোট ছাত্র সংখ্যা কত হলো? 169 জন। এবার বলছে যে কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল। তাহলে কিছু ছাত্র চলে যাওয়ার পরে, কিছু ছাত্র চলে যাবার পরেও তাদের বর্গাকারে সাজানো গেল, তাদের বর্গাকারে সাজানো গেল। এবং এখন কি একটি সারিতে ছাত্র সংখ্যা কত? না 10 জন। তাহলে এখন মোট ছাত্র সংখ্যা কত? তাহলে অতএব এখন মোট ছাত্র সংখ্যা কতজন? না 10-এর স্কোয়ার, মানে হচ্ছে 10 গুণ 10। 10 10-এ গুণ করলে কত হবে? না 100। তাহলে 100 জন। তাহলে আগে কতজন ছিল? 169 জন, এখন হয়ে গেছে 100 জন। তাহলে কতজন চলে গেল? তাহলে অতএব ছাত্র চলে গেল, দেখো 169 থেকে আমরা 100কে বাদ দেবো, অর্থাৎ 69 জন চলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 133 পাতার অঙ্কগুলো দেখব। কি বলছে? বলছে সাহানার কাছে 64টি বোতাম আছে, সাহানারা কি বর্গাকারে সাজাতে পারবে? দেখো তাহলে কিছুই নয়, এটা আমরা 64কে ভেঙে দেখব। দেখো 64কে যদি আমি ভাঙি 2 দিয়ে, মানে উৎপাদকে বিশ্লেষণ করে দেখবো আর কি। 32 16 2 8 2 4 2 2। তাহলে দেখো কত হচ্ছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা 2। দেখো কি করে বুঝবো? আমরা এখানে জোড় সংখ্যা আছে কিনা দেখবো। দেখো একটা জোড়, দুটো জোড়, তিনটে জোড়, অর্থাৎ জোড় 3টে আমি পাচ্ছি, অর্থাৎ জোড় পাচ্ছি। জোড়ের পরে কিন্তু কিছু পড়ে থাকছে না। তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি? যে এটাকে আমি দেখো একটা করে 2 গুণ করব, 1 2 3 মানে 8। দেখো একটা 2 একটা দুটো তিনটে, বা এরকম করে নিতে পারি আমি, যে এই 3টে 2 আর একটা 3টে 2, দেখো দুটো পেয়ার আসছে। তাহলে 8 গুণ 8 আকারে আমি প্রকাশ করলাম। তাহলে 8 গুণ 8 আকারে মানে একই সংখ্যার গুণফলে প্রকাশ করলাম। একই সংখ্যার গুণফলে প্রকাশ করা মানে কি? অর্থাৎ 64 কি? 64 হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ যদি হয় তাহলে তাকে কি হবে? তাকে কিন্তু আমরা বর্গাকারে সাজাতে পারবো। অর্থাৎ এটাকে আমি কি লিখতে পারি? দেখো ওটাই বলেছে তোমাদের 8-এর স্কোয়ার। তাহলে লিখবো হ্যাঁ যে কি 64কে বর্গাকারে সাজানো যাবে, যার একটি সারিতে কটা বোতাম থাকবে? একটি সারিতে তার 8টা বোতাম থাকবে। তাহলে 64কে বর্গাকারে সাজানো যাবে এবং একটি সারিতে 8টা বোতাম থাকবে। দেখো তোমরা বইটা দেখলে বুঝতে পারবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকমই দেখো 5-এরটা আছে, 5-এরটা আমরা করব। বলছে মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি সারিতে কতগুলি বোতাম থাকবে? দেখো একই রকমভাবে আমরা করব। দেখো 81-এর উৎপাদকে বিশ্লেষণ করব। 81 3 দিয়ে, 3 2 গুণে 6, 3 7 21, তাহলে 3 9 27, 3 3 9। তাহলে 81 মানে কি? 3 গুণ 3 গুণ 3 গুণ 3। দেখো দুটো ভাগে আমি সমান ভাগে ভাগ করতে পারছি, দেখো পাচ্ছি। দেখো এইভাবে। তাহলে কি হবে? না 3 3 9 গুণ 9,
আমি এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ 81কে দেখো আমি দুটো সমান সংখ্যার কি গুণফলে প্রকাশ করে দিতে পারলাম। অর্থাৎ এটাকে আমি কি লিখতে পারি যে 9 স্কোয়ার, অর্থাৎ 81 কি 81 পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ 81 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অবশ্যই বর্গাকারে সাজাতে পারবে। তাহলে অবশ্যই 81কে বর্গাকারে সাজানো যাবে, যার একটি সারিতে কতগুলো বোতাম থাকবে না 9টি বোতাম থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 134 পাতার অঙ্কগুলো দেখবো। দেখো 6এরটা কি বলেছে না 144টি বোতামকে বর্গাকারে সাজাই। দেখো একই রকমভাবে করেছে 144। তাহলে 144-এর আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 করলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 করলে 3 দুগুণে 6, 12, 6 দুগুণে 12, 2 করলে কত হবে 18 দুগুণে 36, 2 করলে কত হবে 9, 3 আর 3 9। তাহলে 144কে আমি কি লিখতে পারি না 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার সমান দুটো অংশে ভাগ করতে হবে। তাহলে আমি দেখো একটু সাজিয়ে নিচ্ছি। 2 গুণ 2 গুণ 3 এটাকে আমি একটা ব্র্যাকেটে, ইন্টু আরেকটা 2 গুণ 2 গুণ 3 এটাকে আমি আরেকটা ব্র্যাকেটে রাখলাম। তাহলে আমি কি লিখতে পারি দেখো 2 দুগুণে 4, 3 4 12। তাহলে দেখো 12 গুণ 12। তাহলে দেখো দুটো সমান সংখ্যার গুণফল আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারলাম 144কে। তাহলে কি হবে 12 স্কোয়ার। তাহলে অবশ্যই 144কে আমরা বর্গাকারে 144টি বোতামকে আমরা বর্গাকারে আকারে সাজাতে পারবো এবং প্রত্যেকটি সারিতে কি হবে না 12টা করে বোতাম থাকবে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা দেখো এটাকে কিভাবে বলতে পারি যে আমরা 144 সমান 12 স্কোয়ার, এটাও যেমন বলতে পারি। আবার আমরা √144 সমান শুধু 12, তখন কিন্তু আর স্কোয়ার দেবো না। তখন কিন্তু এই যে মাথায় আমি স্কোয়ার দিলাম এই স্কোয়ারটা কিন্তু আর দেবো না। যদি এদিকে রুট দিই তাহলে শুধু 12 লিখবো, আর এদিকে 144 রুট ছাড়া লিখলে এখানে লিখবো 12 স্কোয়ার। এইভাবেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার 7এরটা দেখো। 7এরটা বলছে আমরা 100-র বর্গমূল পাবো কি করে। দেখো তাহলে 100 বর্গমূল করতে হবে মানে রুট করতে হবে, এরকম রুট চিহ্নটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 100কে কি করব উৎপাদকে বিশ্লেষণ করব। 5 দুগুণে 10 20, 5 4 20, তাহলে 2 2। তাহলে আমি কি পেলাম দেখো 5 গুণ 5 গুণ 2 গুণ 2। তাহলে এবার দেখো আমি কি করব, এখান থেকে আমি রুটের বাইরে কি নিয়ে আসব, রুটের বাইরে আমি দুটো 5 থেকে একটা 5 নিয়ে আসবো আর দুটো 2 থেকে একটা 2 নিয়ে আসবো। রুট আর দেবো না, তাহলে 5 দুগুণে কত হবে 10। তাহলে দেখো এইভাবেও আমি লিখতে পারি। তাহলে অতএব √100। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করব। উৎপাদকে বিশ্লেষণ করে জোড়ায় জোড়ায় দেখবো কি আছে, সেই জোড়া থেকে একটা করে বার করে নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 135 পাতার অঙ্কগুলো দেখব। বলছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব। দেখো মানে এটা যেটা আমাদের করা আছে দেখো 135-এ আমাদের ক্ষেত্রফল কতটা জায়গা। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এর আগেও আমরা করেছি। তাহলে কি হবে না বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, তাহলে ক্ষেত্রফল কি হবে দেখো। এবার এই ক্ষেত্রফলটাকে আমরা কি বাহু ইন্টু বাহু লিখি না, অর্থাৎ 5 গুণ 5 বর্গ সেমি লিখি। এইটাকে আমরা 5 গুণ 5 না লিখে এইভাবেও কিন্তু লিখতে পারি 5 তার বর্গ, অর্থাৎ 5-এর স্কোয়ার এত বর্গ সেমি। আমরা এতক্ষণ ধরে এটাই পড়ে এলাম যে এই একই সংখ্যার গুণ থাকলে আমরা মাথায় 2 দিয়ে প্রকাশ করতে পারি। আলটিমেটলি এটাই। তাহলে কত হবে না 25 বর্গ সেমি। তাহলে কি হবে কতটা জায়গা রং দিতে হবে আমাকে, দেখো উত্তর লিখেছে বইতে যে 25 বর্গ সেমি রং করতে হবে বা রঙিন করতে হবে। দেখো 2-এরটা কি বলেছে, বলছে 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং
দেওয়া হলে কোণে কতটা একটা বাহুতে কতটা হলুদ, তাহলে কত বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 36, এই টোটালটা রং করা হয়েছে, তাহলে একটা বাহুতে কতটুকু রং দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, বাহু, দেখো আমরা ফর্মুলা লেখানোর সময় লিখিয়েছিলাম যে বর্গক্ষেত্রের বাহু ইজিক্যাল টু কী হয়, √ওভার অফ ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল মানে হচ্ছে √ওভার অফ আমাদের 36, তাহলে 36কে যদি আমি ভাঙি, 36 কী হবে, 3 দিয়ে ভাঙলে 3 একে 3, 3 দুগুণে 6, তারপর দেখো 3 4 এ 12 আর 2 2 এ 4, তাহলে কি হবে না 3 গুণ 3 গুণ 2 গুণ 2 রুটের মধ্যে। এবার রুট থেকে যদি আমি বার করতে চাই তাহলে কি হবে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে আর দুটো 2 থেকে একটা 2 বেরোবে, অর্থাৎ 3 দুগুণে 6, তাহলে 6 সেমি হচ্ছে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটা বাহুতে, অর্থাৎ 6 সেমি হচ্ছে বাহুতে রং করা হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 3এরটা দেখো কি বলছে, আচ্ছা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3এরটা দেখব। 3এরটা কি বলছে দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার বাহু দৈর্ঘ্য কত, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 169 সেমি স্কোয়ার বা বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কি হবে না, √ওভার অফ 169। দেখো 169কে আমি কি লিখতে পারি, দেখো 169 একটা মৌলিক সংখ্যার কিন্তু গুণফল, কি কি না 13, 169কে আমি 13 গুণ 13 দিয়ে লিখতে পারি, অর্থাৎ 13 গুণ 13 এর রুট এত সেমি হবে, তো সেমি এত সেমি, তাহলে রুট থেকে কি হবে, জোড়া থেকে একটা বেরিয়ে আসবে 13 সেমি, তাহলে 13 সেমি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত না 13 সেমি। দেখো এরপরে আমরা 4এরটা দেখব। 4এরটা কি বলছে, 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, একই রকমভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 225 বর্গ সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল √ওভার অফ 225 সেমি, তাহলে 225কে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 4 5 এ 20, 5 5 এ 25, 5 9 45, 3 3 এ 9 সমান হচ্ছে 5 গুণ 5 গুণ 3 গুণ 3 এত সেমি। তাহলে দেখো জোড়া থেকে বেরোবে, দুটো 5 থেকে একটা 5 আর দুটো 3 থেকে একটা 3, রুট কিন্তু আর হবে না, 3 5 এ কত 15 সেমি, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের 15। তাহলে অতএব বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত না 15 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার দেখো তোমাদের বইয়েতে এরকম একটা ছক দেওয়া আছে, অর্থাৎ ক্ষেত্র বর্গক্ষেত্র লেখা আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো প্রথম বর্গক্ষেত্রে কি বলেছে, একটা বাহুর দৈর্ঘ্য 16, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে কি করব, আমি 16কে 16 দিয়ে গুণ করব, 16কে 16 দিয়ে গুণ করব, কত হবে 6 6 36 এ 6, হাতে রইল কত, হাতে রইল 3, 6 1 6 7 8 9 0, 6 1 6 1, তাহলে কত হবে 6 9 আর 6 15, 5 হাতে রইল 1 2, তাহলে কত হলো 256 বর্গ ক্ষেত্রফল হয়ে গেলে কি হবে, বর্গ মিটার। তারপরটা একই রকমভাবে দেখো বলেছে বাহুর দৈর্ঘ্য কত 17, তাহলে ক্ষেত্রফল কত হবে, দেখো 17 গুণ 17, তাহলে 7 7 49 এর 9 হাতে রইল 4, 7 1 7 8 9 10 11, এখানে 0 আর 17 1 17, তাহলে 9 17 1 8 2, অর্থাৎ 289, তাহলে কত 289 বর্গ মিটার হয়ে গেল এর অ্যান্সার।
আচ্ছা, এর পরেরটা কি বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে। দেখো 225 বর্গমিটার আমাকে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে 225 আমি কি করব, রুট করব। এই 625 আমরা কি করব, রুট করব। 625 রুট করলে দেখো উৎপাদকের বিশ্লেষণ, 625কে 5 দিয়ে, দেখো 5 1 কে 5, তাহলে 12, 5 দুগুণে 10, 11 12, 5 5 25, আবার এটা 5 দিয়ে যাবে। দেখো 5 দুগুণে 10, 11 12, 5 5 25, 5 5 25, তাহলে কি হবে, সমান 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 4টে 5 হবে। তাহলে দুটো 5 বেরিয়ে আসবে এখান থেকে, একটা জোড়া থেকে একটা, একটা জোড়া থেকে একটা, তাহলে 5 5 কত, 25। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে না, 25 মিটার। এরপরে কত আছে, 900। তাহলে আমরা রুট কতবার করব, 900 বার করব। দেখো 900 যদি আমি করি, দেখো 3 দিয়ে করলে কত হবে, 300। এরপরে যদি 3 দিয়ে করি কত হবে, 100। আচ্ছা, এরপরে যদি আমি 5 দিয়ে করি কি হবে, 5 20, 5 দিয়ে করলে কত হবে, 5 4 5 20, তাহলে হবে 2 2। তাহলে 900কে আমি কি লিখতে পারি না, 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 2 গুণ 2, এটা রুটের মধ্যে। তাহলে কি হবে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে, দুটো 5 থেকে একটা 5 বেরোবে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে। তাহলে কি হবে, 5 দুগুণে 10, 3 10 30, অর্থাৎ এটা হবে 30 মিটার। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। ওকে স্টুডেন্টস, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দিও। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টের নোটস এবং এমসিকিউ সিরিজ নেওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট ellearner.in তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে।